গিন্নি, আজও পুকুরে কোনো মাছ পেলাম না গো। গত বছর কত মাছ ছাড়লাম পুকুরে, এখন দেখি একটা মাছও নেই। এই দিয়ে 7 দিন মাছ ধরতে গেলাম, একটা দিনও জালে আমার একটা পুঁটি মাছও উঠলো না। কি যে হলো বুঝলাম না। ওইদিকে রুদ্রের পুকুরে মাছ পানির উপরে কিলবিল করছে, আর আমার পুকুরে মাছের কোনো চিহ্ন নেই। আমি তো রুদ্রের থেকেও বেশি মাছ দিয়েছিলাম। আদৌ কেউ আমার পুকুরে কোনো মাছ আছে? উপরওয়ালাই এটা ভালো জানে মনে হয়। আছে আছে, মাছগুলো তো আর ডানা নেই যে পুকুর থেকে উড়ে উধাও হয়ে যাবে। আমাদের পুকুরটা গভীর, তাই হয়তো মাছ সব নিচে থাকে, জালে ধরা পড়ে না। তুমি অত অস্থির হয়েও না তো। কিছুদিন পর বড় জেলেদের নিয়ে এসে সব মাছ একবারে ধরো। এখন এসব চিন্তা বাদ দিয়ে নাও বাজারে থলেটা নিয়ে বাজারে যাও তো। রান্না করতে হবে তো আবার, দুপুর গড়িয়ে এলো। নরেন বাজারে যাওয়ার পথে আরো একবার তার পুকুর পাড়ে যায়। পুকুরটা দেখে তার খুবই মন খারাপ হয়। মাছের চিন্তায় সে অস্থির হয়ে পড়ে। মনে হচ্ছে এই পুকুরে কোনো একটা গন্ডগোল আছে। আচ্ছা, কেউ আবার রাতের আধারে এসে আমার পুকুরে সব মাছ চুরি করে নিয়ে গেল না তো? কি জানি কি হচ্ছে। দেখি তাল গাছটার কি অবস্থা। অনেকদিন হলো তাল পাতাগুলো ছাঁটাই করা হয়নি। দেখি কিছুদিন পর তাল পাতাগুলো ছাঁটাই করে দেব। কিছু তালও হয়েছে দেখছি। পাতা ছাঁটাই করার সময় একেবারে পেড়ে নিব। যাই, বাজারের দিকে যাই এখন। আরে, এটা আবার কে রে? মনে হচ্ছে যে বেটা মাছ ধরতে এসেছিল সে। নাম কি যেন? মনে পড়েছে, নরেন নাম। আহা, কি সুন্দর আর মধুর নাম। এই বেটাকে আমার মনে ধরেছে। এর পুকুরের মাছ খেয়ে আমার যা ভালো লেগেছে না, এবারের ঘাড়ে চাপবো। কতদিন শখ আমার সংসার করার, মনের মতো কাউকে খুঁজে পেলাম না। এখন তো আমার নরেনকে ভালো লেগেছে, আমি ওর সংসার করব। এখন যাই, কিছু মাছ আর তাল খাই। দাও তো গিন্নি, দ্রুত খেতে দাও। খেয়ে আবার পুকুর পাড়ে যেতে হবে। পুকুর পাড়ে কিছু গাছপালা বেড়েছে, সেগুলো পরিষ্কার করতে হবে। সামনের সপ্তাহে জেলেদের নিয়ে আসব। বড় জাল ফেলে সব মাছ উঠিয়ে আবার এই বছরে চারা মাছ ছাড়বো। এখন খেয়ে চলো পুকুর পাড়ে যাই। আচ্ছা, নাও খেয়ে নাও। আবার তো দুপুর হতে চললো। বাড়ি এসে তো আবার রান্না করতে হবে। ছাগলের জন্য কিছু ঘাসও নিয়ে আসবো পুকুর পাড় থেকে। নরেন ও তার বউ পুকুর পাড়ের দিকে যায়। আরে আরে, নরেনের সাথে ওটা আবার কে? বিষয়টা তো দেখতে হচ্ছে। ও, ওটা তাহলে নরেনের বউ। আহা, তোকে তো আমি বন্দি করে নরেনের সংসার করব এবার। এবার আমার সংসার করা হবে। হি হি হি। আমাদের তাল গাছটার অবস্থা তো দেখছি খুবই খারাপ। শুকনো মরা পাতায় গাছ ভরে গেছে। এবার তো দেখি একটা তালও ধরিনি। গাছের পাতা কাটার দ্রুত ব্যবস্থা করো। কি বলছে এসব? কেন, গাছে তো দেখো তাল ধরেছে। আমি দুদিন আগেও তো তাল দেখে গেলাম। ভালো করে দেখো গিন্নি, তাল আছে গাছে। গাছে কোনো তাল নেই, আমি ভালো করে দেখেই তোমাকে বলছি। তুমি হয়তো ভুল দেখেছো। আরে তাই তো। আমি আরো ভাবলাম তাল পাতা কাটার সময় একেবারে তালগুলো পেড়ে নেব। 2 দিনে তাল উদা হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছে চোর সব নিয়ে চলে যাচ্ছে। কি জানি কি হচ্ছে। আমার আর এসব একটুও ভালো লাগছে না। আমরা তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের সাথে এমন হচ্ছে? আমিও কিছু বুঝতে পারছি না গিন্নি। দেখি জেলেদের নিয়ে এসে পুকুর থেকে মাছগুলো তুলে নিতে হবে। মাছ আছে কি সেটাও তো বুঝতে পারছি না। জেলেগুলো নিয়ে আসলে তো আবার খরচারও ব্যাপার আছে। তাই দেখো, এখন চলো দ্রুত কাজ সেরে বাড়ির দিকে যাই। ছাগলের খাবার দিতে হবে বাড়ি গিয়ে আবার। নরেন ও তার বউ পান্না বাড়িতে চলে যায়। তার বউ বাড়ি গিয়ে রান্না বান্না করার পর তাদের ছাগলটা খুঁজে পায় না। আমাদের ছাগলটা কোথায় গেল? দেখি পুকুর পাড়ের দিকে গেল কিনা। নরেনের বউ পান্না ছাগল খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে গেল। এই তো ছাগল পেলাম, কিন্তু এই দুপুরবেলা পুকুর থেকে পানির শব্দ আসছে কেন? এই পুকুরে তো কেউ গোসল করে না। তাহলে কি কেউ মাছ চুরি করছে? দেখি তো। নরেনের বউ পান্না পুকুরে যা দেখলো তা দেখে তো তার মাথা ঘুরে গেল। এ কি দেখছি আমি! ও বাবা গো, এ তো দেখি শাকচুন্নি। আমাদের পুকুরের মাছ তাহলে এতদিন ধরে এই খাচ্ছে। কিরে নরেনের বউ, পালিয়ে যাবি কোথায়? আমি তোদের পুকুরে
নরেনের পাশে শুধু আমাকেই মানায়। আজ থেকে এই তাল গাছে তুই বন্দি থাকবি, আর আমি তোর রূপ ধরে সংসার করব। হি হি হি। এখন থাক তুই এই তালে গাছে বন্দি। মাছ ফুরালো, তাল ফুরালো, খাবো আমি কি? বাঁচি এবার খাবো নরেনের বাড়ির কর্মা পোলাও ঘি। হি 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 হি। আগে ছাগলটা খেয়ে নি। এবার যাই, নরেনের বাড়ির থেকে যাই। পেতনি নরেনের বউয়ের রূপ ধরে নরেনের বাড়ি যায়। গিন্নি কোথায় গেলে? পুকুর পাড় থেকে ছাগল আনতে তো এত দেরি লাগে না? দাও, দ্রুত আমাকে কিছু ভাত দাও। আর বলো না, ছাগলটা খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল। নাও তুমি ভাত খেয়ে নাও, আমি আবার একটু পরে ছাগল খুঁজতে যাব। ও হ্যাঁ গিন্নি, পরশু পুকুরের মাছ ধরতে কিন্তু জেলেরা আসবে। অনেক কাজ বুঝলে, কাজ করার আগে মনটা একটু ভালো মন্দ খেতে চাচ্ছে। তুমি আমার জন্য একটু ঝাল ঝাল মুরগির মাংস রান্না করো তো। রাতে ভাত আর ঝাল ঝাল মুরগির মাংস খাবো। এখন আমি যাই, বাজারে একটু কাজ আছে। আচ্ছা তাই যাও। আরে আরে, কি বড় বড় মুরগি! আজ তো সব কয়টা ঝোল করে আমি নিজেই খাবো। এখনই মুরগিগুলো দেখে জিভে জল চলে আসছে। যাই, রান্না করে নি। পেতনি সব কয়টা মুরগি ধরে ঘাড় মটকে দেয়। টাটকা মুরগি দেখে সে তো লোভ সামলাতে পারে না, সে কিছু মুরগি কাঁচা গিলে খেয়ে ফেলে। যাই, মুরগির ঝোলটা এবার রেখে আসি। রাত তো অনেক হলো, ভালোই আজ পেটটা ভরেছে। এতদিন ওই পুকুরের মাছ খেয়ে আমার মুখটা নষ্ট হয়ে গিয়েছে, আজ একটু ভালো লাগছে। এভাবে খেতে পারলে আমার শরীর স্বাস্থ্যটাও একটু মোটা হবে। কই গো গিন্নি, এই অবেলায় তুমি শুয়ে আছো কেন? শরীরটা কি খুব খারাপ লাগছে? কোনো দিনও তো তোমার এই সময় শুয়ে থাকতে দেখি না। আসলে শরীরটা একটু ম্যাজনাস করছে, একটু পরেই হয়তো ঠিক হয়ে যাবে। তুমি এসব বাদ দাও, আসো ভাত খেয়ে নাও। তাহলে দাও, আমাকে দ্রুত কিছু ভাত খেতে দিয়ে তুমি ঘুমিয়ে পড়ো। এ কি গিন্নি, তুমি এতগুলো মুরগি রান্না করেছো কেন? এত মুরগি খাবে কে? আর একই ঝাল দিয়েছো, ঝালের জন্য তো খাবারে মুখে দেওয়া যাচ্ছে না। কি রান্না করেছো কি এসব? কেন, তুমিই তো খেতে চেয়েছিলে মুরগির ঝাল ঝাল বোনা, তাই আমি আরো ঝাল বেশি দিয়ে রেঁধেছি। তাই বলে এত মুরগি আর এত ঝাল দিবে? কি হয়েছে গিন্নি তোমার, বলো তো খুলে আমাকে। কিছুই হয়নি আমার, তোমাকে আমি এবার কালকে ভালো করে মুরগি রান্না করে খাওয়াবো। এখন তুমি রাগ করো না দয়া করে। থাক গিন্নি, তা আর তোমার করা লাগবে না, আমার মুরগি খাওয়ার স্বাদ মিটে গেছে। এভাবে কিছুদিন চলতে থাকে। নরেনের বউ সে যে পেতনি একে একে নরেনের বাড়ির সব খাদ্য খাবার খেয়ে ফেলে। বিষয়টি দেখে নরেনের মনে সন্দেহ জাগে। গিন্নি যেন কেমন পাল্টে গিয়েছে, ঠিকঠাক খাবার দেয় না, ভালো রান্না করে না, আবার রাতে ঘুমালে পাশ থেকে উঠে কোথায় যেন আবার যায়। বিষয়টা আমার কাছে তো ভালো লাগছে না। আজ আমাকে এই রহস্য বের করতেই হবে। পরের দিন সকালে যেই ভাবা সেই কাজ। নরেন বাজারে যাওয়ার নাম করে বউয়ের কাছ থেকে বিদায় নেয়, আর সে বাজারে না গিয়ে লুকিয়ে লুকিয়ে দেখে তার বউ কি করছে। দেখ, এই নরেনটা বাজারে গিয়েছে, সারাদিন গিন্নি গিন্নি করে আমার মাথাটা খেয়ে ফেলে। এই সুযোগে ওদের কচি ছাগলটা আমি খেয়ে নি। খোদায় আমার যে পেট চোচো করছে। নরেনের বউরূপী শাকচুন্নির আস্ত ছাগল খেতে দেখে তার চোখ তো কপালে উঠে যায়। এ কি দেখছি আমি, এ তো আমার গিন্নি না, এ তো শাকচুন্নি। তাহলে আমার গিন্নি কোথায়? এখনই আমাকে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে। নরেন তান্ত্রিকের কাছে গিয়ে সব বলে, আর তান্ত্রিককে সে বাড়ি নিয়ে আসে। এ কি, কাকে এনেছো তুমি আমার বাড়িতে? একে কি করতে এনেছো তুমি? এই বুড়ো তান্ত্রিক, যা এখনই আমার বাড়ি থেকে চলে যা বলছি। চুপ কর তুই বিয়াদব শাকচুন্নি, তোকে আমি ভালোভাবেই চিনি। চু মন্তর চু। উরি বাবারে, উরি বাবারে, উরি বাবারে! এই থাম থাম তান্ত্রিক থাম, আমি কিন্তু এখনই তোর ঘাড় মটকে নিব। আগে বল কিভাবে এলি, আর আমাদের বৌমা কোথায়? আগে বৌমাকে এনে দে, তা না হলে তোর অবস্থা আমি আরো খারাপ করে দিব। বলছি বলছি, আমাকে আর কষ্ট দিস না। আমি নরেনের পুকুর পাড়ে তাল গাছে থাকি 1 বছর ধরে। নরেনের পুকুর থেকে আমি মাছ ধরে খেতাম, কিন্তু পুকুরের সব মাছ শেষ হয়ে গিয়েছে। এই সুযোগ বুঝে নরেনের বউয়ের রূপে আমি নরেনের বাড়ি এসেছি। ওর বাড়ির ছাগল মুরগি হাঁস সব আমি চেটে পুটে খেয়ে ফেলেছি।
এসেছি। ওর বউকে আমি তাল গাছে অজ্ঞান করে রেখেছি। আমি এখনই এনে দিচ্ছি। দাঁড়া দাঁড়া। এই বলে শাকচুন্নি হাত লম্বা করে নরেনের বউকে তাল গাছ থেকে এনে দেয় আর বলে, এই নে নরেনের বউকে, এবার আমাকে মুক্তি দে। মুক্তি তোকে দিয়ে দিলাম, যা এই জীবনের জন্য আর এদিকে তোকে না দেখি। না রে না, আমার ঘাট হয়েছে, আমাকে আর মারিস না। আমি আর জীবনে এদিকে আসবো না। আমি গেলাম রে গেলাম। রূপসী নামের এক গ্রামে থাকতো রূপালী নামের এক বিধবার সন্তান হারা মহিলা। দুই কুলে তার কেউ ছিল না। কোনো একদিন কোনো এক অজানা রোগে তার পরিবারের সবাই অসুস্থ হয়ে যায়, আর সে বাদে সেই অসুখে তার পরিবারের সবাই মারা যায়। কিন্তু জীবন যুদ্ধে সে থেমে না থেকে লড়াই সংগ্রাম করে কোনোভাবে বেঁচে থাকে। সে তার স্বামীর ফেলে রাখা ছোট্ট দোকানটাতে আইসক্রিম বেচা শুরু করে। আইসক্রিম বিক্রি করে আস্তে আস্তে তার অবস্থা বেশ ভালোই হতে থাকে। রূপালী কাকিমা, আমাকে দুইটা আইসক্রিম দাও তো। তোমার আইসক্রিম এত ভালো, একবার খেলে বারবার খেতে মন চায়। আচ্ছা কাকিমা, আইসক্রিম কি তুমি নিজে বানাও? এই নাও তোমার আইসক্রিম। হ্যাঁ রুহিমা, আইসক্রিম আমি নিজেই বানাই। এই জন্য তো তোমার আইসক্রিম এত মজা খেতে। জানো, আমার বাড়ির সবাই তোমার এই আইসক্রিম অনেক পছন্দ করে। সেটা তো জানি পাগল মেয়ে। এখন নাও, দ্রুত তোমার আইসক্রিমটা খাওয়া শেষ করো তো, তা না হলে তো সব গলে পানি হয়ে যাবে। ও রূপালী কাকিমা, আমাকে একটা আইসক্রিম দেবে? আমার যে আরো আইসক্রিম খেতে ইচ্ছা করছে। ইস, তোমার কাছে যে আমি আইসক্রিম চাচ্ছি, কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। আরে পাগল মেয়ে আমার, টাকা নাই তো কে হয়েছে? আমি তোমাকে আমার তরফ থেকে একটা আইসক্রিম দিচ্ছি, খেতে খেতে বাড়ি যাও, তা না হলে সন্ধ্যা হয়ে যাবে। ধন্যবাদ তোমাকে কাকিমা। আচ্ছা, তুমি কি সারা জীবন এমন বেকার থাকবে? তোমার কি আসলেই কোনো কাজ কাম নেই? সারা দিন তো দেখি একটাই কাজ, খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো। সংসারের একটা টাকা তুমি দাও না, একটা টাকা তুমি উপার্জন করো না। তুমি চুপ থাকবে? সারাদিন তোমার মুখে একটাই কথা, কেউ আমাকে কাজ না দিলে আমি কি করব শুনি? আমি কি ফ্রিতে যে কাজ করে দিয়ে আসবো? এত না বকে তুমি যে কাজ করতে যাচ্ছিলে সেটা করো। হ্যাঁ হ্যাঁ, আমি তো চুপই থাকবো। আমি চুপ করেই তো সব শেষ হয়ে গেল। তোমার থেকে ঢের ভালো হয় রূপালী। তা তুই কোলে কেউ না থাকলেও সে কত ধনী, ব্যবসা করে। সে তো মহিলা হয়ে যদি এত কিছু করতে পারে, তুমি পুরুষ হয়ে কেন পারো না শুনি? তুমি তো একটা অক্ষম। আজ থেকে তুমি যদি এই টাকা এনে না দিতে পারো, তাহলে তোমার খাওয়া আমি বন্ধ করে দিব, এই বলে দিলাম। আচ্ছা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আসো তোমাকে বলি। কি, এবার বুঝেছো তো তুমি? এই কাজটা যদি ঠিক মতো করতে পারি তাহলে কিন্তু আমাদের কপাল খুলে যাবে, আমাদের আর কোনো কষ্টই থাকবে না। হ্যাঁ গো, তাহলে আমরা দ্রুত এই কাজে লেগে পড়ি। চলো, আজই আমরা যাই। হ্যাঁ, তাই চলো। রূপালী দিদি, তোমার কাছে আমরা একটা দরকারে এলাম গো। আসলে তোমার ভাইয়ের কোনো কাজ কাম নেই, সংসারের অবস্থা আমাদের খুব বেশি ভালো না। তুমি যদি একটু আমাদের দরকারি কথাটা শুনতে, তাহলে খুবই ভালো লাগতো। হ্যাঁ, সে তো অবশ্যই শুনবো। তোমরা হলে আমার প্রতিবেশী, তোমাদের কথা না শুনলে তো উপরওয়ালাও আমার উপর রাগ করবে। তা কি বলতে এসেছো বলো? আমার সাধ্যের মধ্যে থাকলে সেটা করার চেষ্টা করব। আসলে তোমার ভাইয়ের কোনো কাজ কাম নেই, সংসারের অবস্থা একদমই যায় যায়। বলি তোমার দোকানে কি তোমার ভাইকে একটু কাজের ব্যবস্থা করে দিবে? মাস শেষে সামান্য টাকা দিলেই হবে, এতে করে যা আয় হয় সংসারটা আমাদের একটু হলেও ঘুরে দাঁড়াবে। ও আচ্ছা, এই কথা। এটা তো খুবই ভালো প্রস্তাব। আমি আরো এই কয়দিন ধরে একটা মানুষ খুঁজছি দোকানে রাখবো বলে, তেমন কাউকে পাচ্ছিলাম না। তোমরা খুব ভালো সময় এসেছো। তোমাকে যে কি বলে ধন্যবাদ
ধন্যবাদ দিব? তুমি আমাদের অনেক বড় উপকার করলে গো দিদি। তোমার কাছে আমরা চিরঋণী থাকবো। তাহলে কাল থেকে ভাইকে আমার দোকানে এসে কাজে লেগে যেতে বলো। কিছুদিন একটু কষ্ট হবে, তারপর কাজ শিখে গেলে আর কোনো কষ্ট হবে না। আর হ্যাঁ, আমি ভাইকে প্রতি মাসে 5,000 টাকা বেতন দিব। এতে খুশি তো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি অনেক খুশি। এখন তাহলে আসি দিদি। আচ্ছা, আজ তাহলে আসো। পরের দিন সকালে নুরুল ঠিক সকাল মতো দোকানে চলে আসে। এসে সে রূপালীর বলে দেওয়া কথা মতো সব কাজ করে আর আইসক্রিম বিক্রি করতে থাকে। কিছুদিন পরে নুরুল নিজেই তার একটা আইসক্রিমের দোকান খুলে বসে আর ভালোই বেচাকেনা শুরু করে। রূপালী না থাকায় সে খুব ভালোভাবে ব্যবসাটা করে যায়। কি, কেমন কি দেখলে আজকে রূপালী দিদির দোকান? কাজটা ঠিকঠাক করতে পারবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে কথা তোমার আর বলা লাগবে না গো, আমি সব কিছু দেখে এসেছি। কোথায় কি করতে হবে, তোমাকে যেটা নিয়ে আসতে বলেছিলাম সেটা তুমি নিয়ে এসেছো তো? হ্যাঁ, সেটা তো নিয়ে এসেছি। এসব কাজে দেরি করা কি ভালো দেখায়? সেটা নিয়ে এসে তুলে রেখেছি। কাল সকালে দোকানে যাওয়ার আগে নিয়ে যেও। আর একটা কথা, এসব কাজ খুব সাবধানে করবে, কে যেন না দেখে, তাহলে কিন্তু অনেক বিপদে পড়ে যাব। সেটা তুমি আমার উপরে ছেড়ে দাও, আমি সব সামলে নিব। এখন দ্রুত খেয়ে চলো, ঘুমিয়ে পড়ি, কাল সকালে দ্রুত গিয়ে সব করতে হবে তো আবার। সময় মতো নুরুল দোকানে রূপালীর আগে চলে আসে আর আইসক্রিমের সাথে নুরুল কিছু একটা মিশিয়ে দেয়। রূপালি, তোর আইসক্রিম খেয়ে আমার কিছুদিন যাবৎ শরীরটা খুবই খারাপ যাচ্ছে। ডায়রিয়া হয়ে গেছিল আমার। কি এমন দিচ্ছিস যাতে করে এমন হচ্ছে? তুই তো আগে এমন বানাতিস না। তাহলে কি এই কয়দিন তোর শরীর বা মন খারাপ? মন বা শরীর খারাপ থাকলে কিছুদিন দোকান বন্ধ করে বিশ্রাম নে। কি বলছো এসব? আমার আইসক্রিম তো খেতে এমন হবার কথা না। তোমার দেখো অন্য কিছু খাওয়া পড়েছে। রূপালী দিদি, তুমি কি আইসক্রিম বানাইছো যা খেয়ে আমার বাড়ির সবার ডায়রিয়া হয়ে গিয়েছে? না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমার আইসক্রিম খেয়ে তো এমন হবার কথা না। হ্যাঁ, তোমার আইসক্রিম খেয়েই আজ আমাদের এই অবস্থা। আজ থেকে তোমার থেকে আমরা আর আইসক্রিম খাবো না। রূপালী দিদি, আমার মাসের মাইনেটা দাও তো, আমি আর তোমার দোকানে থাকবো না। তোমার আইসক্রিম খেয়ে সবার তো দেখতে ডায়রিয়া হচ্ছে। কেউ যদি মারা যায় তাহলে পুলিশ এসে তোমার সাথেও তো আমাকে নিয়ে যাবে। তোমার না হয় কেউ নেই, তোমার এসব নিয়ে কোনো টেনশন নেই, কিন্তু আমার যে ঘরে বউ আছে, আমি না থাকলে তো সে না খেয়ে মরে যাবে। এখন তুমি দাও তো, আমার বেতনটা দাও, আমি আর তোমার সাথে কাজ করতে রাজি নেই। রূপালী হতবাক হয়ে যায় আর নুরুলের বেতন দিয়ে দেয়। কিছুদিন পরে রূপালীর ব্যবসা একদম কমে যায়। হঠাৎ সে তার দোকান বন্ধ করে দেয়। কিছুদিন পরে নুরুল নিজেই তার একটা আইসক্রিমের দোকান খুলে বসে আর ভালোই বেচাকেনা শুরু করে। রূপালী না থাকায় সে খুব ভালোভাবে ব্যবসাটা করে যায়।